হ্যালো বাচ্চু। তো আজকে আমরা যেটা পড়বো এটা হলো ক্লাস 12 আমাদের থার্ড ইউনিট, যেটা হলো আমাদের ম্যাগনেট চ্যাপ্টার। ঠিক আছে, তো আজকে আমরা টোটালি বেসিক জিনিস আলোচনা করব। আশা করি এটার মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট কিছু আমি কভার করার চেষ্টা করব, যেটা তোমার বেসিক থেকে স্টার্ট হয়ে ধীরে ধীরে আমরা ডিপে ঢুকবো। ঠিক আছে, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোয়েশ্চেন করার চেষ্টা করব। ঠিক আছে, যেগুলো 3 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সিবিএসসি বলো আর টিবিএসসি বলো, দুটোটা বোর্ডের জন্য। ঠিক আছে, তো আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস এবং এটা একটা ম্যারাথন ক্লাস, আমি এই ক্লাসের মধ্যে টোটাল চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে বেসিক থেকে স্টার্ট করি। প্রথমে যেটা আমাদের হলো ম্যাগনেট। ঠিক আছে, ম্যাগনেট বা চুম্বক বা চুম্বক বাংলাতে বলে চুম্বক। তো এখানে প্রথমে আমরা একটা চুম্বক তো আমরা সবাই জানি বা সবাই চিনি। তো চুম্বক যে জিনিসটা, এটা কিভাবে ডিসকভার হইলো, কিভাবে আবিষ্কার হইলো, এটা একটা কোয়েরি। এটা তোমরা বাংলা মিডিয়ামের বইয়ের মধ্যে দেওয়া নেই, তো এটা তোমরা জানা রাখো। তো অ্যাকচুয়ালি মালয়েশিয়া জায়গার নাম তো তোমরা অনেকেই শুনছো। মালয়েশিয়ার মধ্যে অনেক আগে, ঠিক আছে, আদিম যুগের জাস্ট কিছু বছর পরে, ধরো যখন মানুষ এত কিছু চুম্বক যখন আবিষ্কার হয়নি, ঠিক আছে, তার মানে তোমরা ভাবতে পারো অনেক অনেক বছর আগের কথা। মালয়েশিয়ার মধ্যে একটা কালো পাহাড়, ব্ল্যাক হিল নামে একটা পাহাড় তোমার এখানে আসলো, যেটা ওটা তারা বলতো ভুতিয়া পাহাড়। ঠিক আছে, ভুতিয়া পাহাড়, গোস্ট হিল, মানে ওইখানে কিছু এক্সট্রা কারিগরি বা প্যারানমিক্যাল অ্যাক্টিভিটি, মানে কিছু বাস্তবের সাথে মিল নেই এরকম কিছু অ্যাক্টিভিটি ওইখানে হইতো। তো অ্যাকচুয়ালি কী হইতো, দেখা যেত যে ওইখানে যারাই যেত তাদেরকে যেমন পাহাড়টা নিজের দিকে আকর্ষণ করতো। তো কী হইলো, অনেক দিন অনেক বছর যাওয়ার পরে তো গ্রামের মধ্যে যারা পণ্ডিত মহান ব্যক্তি, তারা কী করলো, কয়েকজন বন্ধু মিলল, বললো যে না, আমরা সেই ভুতিয়া পাহাড়ের রহস্য কি খুঁজা বাই করুন, আমরা ওইখানে যাব। তো তারা গেল, যাওয়ার পর দেখলো ঠিক ঠিকই পাহাড়ের সামনে গেলে তাদেরকে আকর্ষণ করে। তো তারা গবেষণা করতে লাগলো যে কি ব্যাপারটা কি ব্যাপারটা কি। তারপর কি করলো, তারা এক একজনে এক এক রকম ড্রেস পোশাক এবং যন্ত্র নিয়ে গেল। ধরো একজনের দা, একজনের কুড়াল, একজনের হাতুড়ি, তারপর একজনের কুদাল, একজনের মাটির কিছু, একজনের গাছের ঢাল বা মানে বলা যেটা কয়। তো নিয়ে যাওয়ার পরে দেখলো যাদের হাতে লোহার জিনিস বা লোহা জাতীয় জিনিস, পাহাড়টা তাদেরকেই আকর্ষণ করে। আর যারা কাঠের জিনিস নিয়ে গেলো তাদেরকে কোনো আকর্ষণ করে না। তো তারা বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি যে আকর্ষণটা, ভূতটা, এটা লোহার উপরেই চাপে, লোহা ছাড়া অন্য কিছুর উপর এটা চাপে না। তো আস্তে আস্তে তারা কি করলো, বুঝতে পারলো যে পাহাড়ের মধ্যে কিছু একটা ঘোটালা আছে, যেটা লোহারই তোমার অ্যাট্রাক্ট বা আকর্ষণ করে, আমরা অন্য কিছুরে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করে না। তারপর তারা আস্তে আস্তে কী করলো, ওইখান থেকে কিছু মাটি কুইড়ে আনলো, কালো কালো মাটি কুইড়ে আনলো। আনার পরে দেখলো যে পাহাড়ে আকর্ষণ করে না, পাহাড়ের যে মাটিগুলা ওইটাও তোমার লোহা জাতীয় জিনিসে আকর্ষণ করে। তারপর মাটিগুলারে ধুয়া সেরা নিল, দেখা গেল এক বস্তা মাটির থেকে অল্প একটু কালো কালো শক্ত জাতীয় কিছু পাওয়া যায়, যেটা আকর্ষণ করে। বাকি যে মাটিগুলা, ধুলাগুলা বা আমরা যেটাকে বলি ইট বালু যেগুলা মিশ্রিত থাকে, ওইগুলা তোমার কোনো আকর্ষণ ধর্ম নাই। তো ওই যেই কালো কালো গুঁড়া গুঁড়া, ওইটাকে নাম দেওয়া হয় মালয়েশিয়ার মধ্যে আবিষ্কার হয়েছিল দেখা ম্যাগনেসাইট, যেটা হলো আমাদের চুম্বকের আকরিক। ঠিক আছে, তারপর ওইখান থেকে আমরা আস্তে আস্তে পিউরিফিকেশনের মাধ্যমে এটারে গলায় আসে না, আমরা বিভিন্ন শেপের চুম্বক দিতাম পারি। যেমন আমরা সবাই যেটা পরিচিত, এটা হলো স্পিকারের পেছনে যেটা থাকে বৃত্তাকার চুম্বক। তাছাড়া এখানের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো বা দেখছে দণ্ড চুম্বক, তোমরা নেটে সার্চ করলে পাইবা। আর যদি সময় হয় আমিও দেখা দিব না, আমার কাছে আছে দণ্ড চুম্বক। তারপর ডাম্বেল আকৃতির চুম্বক আছে, তারপর চুম্বক শলাকা আছে। তো এরকম বিভিন্ন ধরনের চুম্বক আমরা প্রয়োজন অনুসারে বানাইতে পারি। তবে তার থেকে সব থেকে শক্তিশালী যে প্রাকৃতিক চুম্বক, এটা হলো আমরা অশ্বক্ষুরাকৃতি চুম্বক।
মানে ঘোড়ার পায়ের মতো বা কিছুটা ইউ এর মতো সেই এই চুম্বকের শক্তি খুবই বেশি, প্রাকৃতিক চুম্বকের মতো। তো এই হলো আমাদের ছোট্ট একটা গল্প। দেন মানুষের চাহিদা দিন দিন বাড়ার ফলে দেখা গেছে যে প্রাকৃতিক চুম্বকের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা মেইন যে ডিসঅ্যাডভান্টেজ, এটা শক্তি তুমি অনেক কম, প্রাকৃতিক চুম্বকের আকর্ষণ বিকর্ষণ শক্তি অনেক কম। তো দৈনন্দিন দিনের চাহিদা মেটানোর লেগে আমাদের আরও শক্তিশালী চুম্বকের প্রয়োজন হয়। তো ওই প্রয়োজনের সাথে মানুষ ধীরে ধীরে কৃত্রিম চুম্বক বানানোর চেষ্টা করতে লাগলো। ঠিক আছে, তো কৃত্রিম চুম্বক বানানোর চেষ্টা করতে করতে লাগার পরে তারা কি করলো, হঠাৎ করে একজন তোমার অ্যাম্পিয়ার কি সায়েন্টিস্ট একজন দেখলো যে যখন তোমার তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা কীরকম হয়েছে, অ্যাক্সিডেন্টলি সেই এক্সপেরিমেন্ট হয়েছে যে তাইনের ল্যাবের মধ্যে বা টেবিলের মধ্যে একটা তারের নিচে চুম্বক শলাকা রাখা আসলো। তো যেই তানে লাইট অন করার লিগা সুইচ দিল, দেখলো যে চুম্বক শলাকা শুধু শুধু এরকম আসলো, এটা এরকমভাবে ঘুরে গেছে। তার এই ব্যাপারটা কি, আবার সুইচ অফ করছে, চুম্বক শলাকা জায়গাতে বসে, আবার সুইচ অন করছে, চুম্বক শলাকাটা ঘুরে গেছে। তো তাই না ওইখান থেকে ডিসিশন নিল যে তারের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র ওই চুম্বক শলাকার চুম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে বা আকর্ষণ করে, তার জন্য তার পজিশন বা অবস্থানটা চেঞ্জ হয়ে যায়। বোঝা গেছে? তারপরে ওইখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কৃত্রিম চুম্বক যেটা ওইটা আবিষ্কার হলো। তো এখানের মধ্যে প্রথম কোশ্চেন তোমরা যেটা পাইবা, চুম্বক ক্ষেত্র কি? চুম্বক ক্ষেত্র যেটা, এটা হলো আমরা তড়িৎ ক্ষেত্রের মতোই। আমরা যদি একটা চুম্বক যদি এখানে রাখি, আরেকটা চুম্বক যদি তোমার বাড়িতে রাখি, বা আরেকটা লোহা যদি তোমার বাড়িতে রাখি, তাহলে এই চুম্বক লোহার মধ্যে বা চুম্বক চুম্বকের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না, কারণ তার মধ্যে দূরত্ব অনেক বেশি। তো একটা পার্টিকুলার চুম্বকের তার আশেপাশে একটা পার্টিকুলার জায়গা থাকে, যে জায়গার মধ্যে তুমি লোহা বা অন্য চুম্বক রাখলে আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাবটা তুমি দেখতে পারো। ওই জায়গাটারই করা হয় তোমার চুম্বক ক্ষেত্র। এটা চুম্বকের তার চারপাশে যতটুকু জায়গা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব থাকে তাকে বলা হয় তার চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, তো এরপরে আছে আমাদের এম্পিয়ারের সন্তরণ নিয়ম। এম্পিয়ার সন্তরণ নিয়ম আমরা ক্লাস 10 এ পড়ছি। ধরো একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তো কোনো একটা লুপ যদি তার উপর দিয়ে যদি সাঁতার কাটে, ঠিক আছে, কোনো একটা লুপ যদি তার উপর দিয়ে সাঁতার কাটে, তাহলে লুপটার বাঁ হাত মানে লেফট হ্যান্ড যেদিকে অগ্রসর হইব, তার নিচে যদি আমরা এই তারের নিচে যদি চুম্বক শলাকা রাখি, তো ওই চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে হইব। তাতে কি হয়, কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট পাস হয়, তাহলে ওই তার চারিদিকে তো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। ওই চুম্বক ক্ষেত্রের দিক আমরা এম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারে পাওয়া যায়। এটা একদম ইজি সূত্র ঠিকই, কিন্তু এটা তোমার সূত্রটা কখনোই তোমার এক্সামে আসতো না। এটা তোমার অঙ্ক করার ক্ষেত্রে বা অন্যান্য অ্যাপ্লিকেশন বড় বড় ডেরিভেশন করার ক্ষেত্রে তোমার দিক বার করার জন্য এই সূত্রটা প্রায় সময় ইউজ করতে লাগে, নাইলে আমরা তার যে চুম্বক ক্ষেত্রের দিক এটা আমরা বার করতে পারি না। তারপরে আছে আমরা কর্কস্ক্রু নিয়ম। ঠিক আছে, এটা আমরা নিউমেরিক্যালের মধ্যে ইউজ করি। কর্কস্ক্রু নিয়মটা হলো একটা ডান পাকে স্ক্রু, ঠিক আছে, মানে ডান দিকে যে স্ক্রু ঘুরিয়ে টাইট দেওয়া হয়, একটা ডান পাকে স্ক্রু যদি আমরা নিই আর স্ক্রুয়ের এদিকে যদি কারেন্ট যায়, তাহলে স্ক্রুটা আমরা ঘুরাইলে স্ক্রুটা যেদিকে অগ্রসর হইব এটা হলো কারেন্টের দিক, মানে এদিকে, আর আমাদের আঙ্গুল যেদিকে ঘুরবো মানে তার চারিদিকে, এটা হলো আমরা চুম্বক ক্ষেত্রের দিক। এটা হলো কর্কস্ক্রু নিয়ম। এরপরে আছে ডান হাতের মুষ্টি সূত্র। ধরো এটা তার যদি আমরা এরকম ভাবে মুঠ করি, তাহলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি আমাদের তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বাকি যে আঙ্গুলগুলা মানে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, বাকি আঙ্গুলগুলা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে জেনারেলি 1 মার্কে 1-2টা কোশ্চেন আসে, এটা হলো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তার জন্য চুম্বক বলরেখা অঙ্কন করো। তো এতক্ষণ অব্দি আমি যা বুঝাইলাম তার থেকে তোমরা বুঝছো যে কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে যদি কারেন্ট পাস হয়, তাহলে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো তার জন্য কয়েকটা সমকেন্দ্রিক বৃত্ত ড্র করে দিল। এই হলো
তার চুম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, এই হলো চুম্বক ক্ষেত্রের দিক। তারপর আরেকটা যেটা আছে, বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র অঙ্কন করো। তো একটা বৃত্তাকার পরিবাহী যদি আমরা নেই এরকম, যেটার ভিতর দিয়ে একদিকে ধরো কারেন্ট ঢুকে আর একদিকে কারেন্ট বার হয়, এই বিশাল বৃত্তাকার পরিবাহীর মধ্যে যদি ক্ষুদ্র একটা অংশ নেই আমরা, ঠিক আছে, ক্ষুদ্র একটা অংশ যদি নেই, এই ক্ষুদ্র অংশটাকে আমরা মোটামুটি সোজা ধরতাম পারি। ঠিক আছে, এই ক্ষুদ্র অংশটাকে আমরা মোটামুটি সোজা ধরতে পারি, মানে সরলরেখা ধরতে পারি। তো সরলরেখার জন্য আমরা এখন দেখছি সমকেন্দ্রিক বৃত্ত। তো এটার এদিকে সমকেন্দ্রিক বৃত্ত দিবা, এটার এদিকে সমকেন্দ্রিক বৃত্ত দিয়ে দিবা। ঠিক আছে, একটা ডাইরেকশন যদি এদিকে দাও আর একটা ডাইরেকশন উল্টা দিকে দিবা, কারণ কারেন্ট এদিকে ঢুকতেছে, এদিকে বার হইতেছে। ঠিক আছে, তো দুইটার ডাইরেকশন দুই রকম হইল। বুঝা গেছে? এই দুইটা কোশ্চেন ওয়ান মার্কের লেগে আইতে পারে। তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম, এম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিং এর বামস্ত নিয়ম, তোমরা নিচের ক্লাসে পড়ছো, এটা এখানেও আছে। তারপর ফ্লেমিং এর ডানস্থ নিয়ম আছে, তারপর এম্পিয়ারের সন্তরণ নিয়ম, কস্কু নিয়ম, এই নিয়মগুলো যেটা আছে এটা দিয়ে আমরা কেবলমাত্র চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারি। ঠিক আছে, কেবলমাত্র চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারি বা অভিমুখ নির্ণয় করতে পারি, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি না। ঠিক আছে, তো চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য যে সূত্র, এটা সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাপ্লাস আবিষ্কার করছে। ঠিক আছে, আর এই ল্যাপ্লাসের সূত্রটাই খুবই ইম্পর্টেন্ট। ল্যাপ্লাসের সূত্র যদি ইজি হয় তাহলে সূত্র আসবে, আর যদি কঠিন বা টাফ হয় তাহলে তার প্রয়োগগুলো খুব ইম্পর্টেন্ট। এখন যেগুলো পড়াবো এগুলা 3 মার্কের কোশ্চেন, খুব মনোযোগ সহকারে দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে ল্যাপ্লাসের সূত্র তোমার 1 মার্কের জন্য এই 3 মার্কের জন্য আসতে পারে, আবার তোমার তার প্রয়োগ সমূহ 3 মার্কের জন্য আসতে পারে। তো প্রথমে বায়োসাভার্ট বা ল্যাপ্লাসের সূত্রে আমি আগেই বলছি, এই সূত্রটা কি করে, চুম্বক ক্ষেত্রের মান বার করে। আমরা আগে চুম্বক ক্ষেত্রের দিক বার করছিলাম, এটা মান বার করে। তো ধরো এটা হলো একটা তারের নাম দিতে পারো এবি, অসুবিধা নেই। এবি তারের এর থেকে বি অভিমুখে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবি তারের থেকে ধরো ও বিন্দু তারের উপরে একটা নিলা, ও বিন্দুর থেকে পি দূরে তুমি চুম্বক ক্ষেত্রের মান বার করবে, যেটা ওপি রেখা এবি তারের সাথে থিটা কোণ করে। ঠিক আছে, ওপি রেখা এবি তারের সাথে থিটা কোণ করে। এখন বায়োসাভার্ট বা ল্যাপ্লাস কি বললো, যে এখানে ও বিন্দুর চারিদিকে যদি আমরা ডিএল ক্ষুদ্র একটা অংশ নিই, তাহলে এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে, ওইটা এর তারের মধ্য দিয়ে যে কারেন্ট যায়, ধরো আই কারেন্ট যায়, ওইটার সমানুপাতিক, মানে চুম্বক ক্ষেত্র ডিবি প্রপোর্শনাল আই। ঠিক আছে, ডিবি দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র বুঝাই, আবার এগেন ডিবি দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র বুঝাই, আই দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, ডিএল হলো এখানে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, থিটা হলো এবি তার এই পি বিন্দুর সাথে যে অ্যাঙ্গেলটা করলো এটা হলো থিটা, আর ও হলো তারের উপর যে কোনো একটা বিন্দু। তাইলে ল্যাপ্লাস কি কইলো, ডিবি চুম্বক ক্ষেত্র যেটা, এটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, মানে যত বেশি কারেন্ট তুমি পাঠাইবা তত বেশি চুম্বক ক্ষেত্র তুমি পাইবা। দেন সেকেন্ড কি কইলো, ডিবি প্রপোর্শনাল টু আমার ডিএল। ঠিক আছে, মানে তারের দৈর্ঘ্য যত বেশি হইব তত তোমার চুম্বক ক্ষেত্র পাবে। ছোট তারের লেগে চুম্বক ক্ষেত্র ছোট, বড় তারের জন্য চুম্বক ক্ষেত্র বড়, এটা জেনারেল লজিক। এরপরে যদি ওপি এর দূরত্ব যদি আমরা আর ধরি, তাহলে ডিবি প্রপোর্শনাল টু 1/r², মানে তোমার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব কোন তারের থেকে যত দূরে যাবে চুম্বক ক্ষেত্র ধীরে ধীরে কমতে থাকবে, এটা কমন সেন্সের কথা। দেন যেটা আছে এটা হলো ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা। ঠিক আছে, এখানে যে থিটা অ্যাঙ্গেলটা করলো তারের সাথে, ওই তার সাইনের সাথে সমানুপাতিক, ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা। বুঝা গেছে? এই চারটা সূত্র হলো বায়োসাভার্ট বা ল্যাপ্লাস। এই চারটা সূত্র যদি আমরা একসাথে করি, ডিবি প্রপোর্শনাল টু
আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন প্রপোর্শনাল টু সাইন যদি আমরা সরাই একটা ধ্রুবক দিতে লাগে, এই ক্ষেত্রে দেওয়া হয় মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, প্রপোর্শনাল টু সাইন সরাইলে একটা ধ্রুবক দিতে লাগে, এখানে আমরা দিই মিউ জিরো বাই 4 পাই। এই ধ্রুবকটার ভ্যালু হলো 10 টু দি পাওয়ার -7। মনে রাখবো ধ্রুবকটার ভ্যালু হলো 10 টু দি পাওয়ার -7। আর এই যে ফর্মুলাটা এটা হলো বায়ো-সাভার্ট বা ল্যাপ্লাসের ফর্মুলা। তো এখানে আমরা ক্লাস 11 এ যেটা পড়লাম যে a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা। তো ab sin থিটা যদি থাকে আমরা এটাকে a ক্রস b লিখতাম পারি। তো এই ফর্মুলাটা যদি ভেক্টর ফর্মুলাটা যদি আসে এক্সামে, তাহলে db ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই i ক্রস dl বাই আর স্কয়ার। এটা ঘাবড়ানোর কিছু নয়, ভেক্টর ফর্মুলাটা এলে এরকম ভাবে লেখা দিবা i ক্রস dl বাই আর স্কয়ার। শেষ। এটা হলো বায়ো-সাভার্ট বা ল্যাপ্লাসের ফর্মুলা, যেটা বুঝা গেছে। তো এখানে হলো আমরা চুম্বক ক্ষেত্রের মান বার করার ফর্মুলা, যেটা আমরা রিলাইভ করলাম এখন, যে dB ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল sin থিটা বাই আর স্কয়ার। এখানে মিউ 0 হলো তোমার শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা। এখানে মিউ 0 যেটা, এটা হলো তোমার শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা। এটা আরেকটা ফর্মুলার সাথে তোমার ম্যাচিং আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করছি। এটা হলো কুলম্বস ল, F ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হলো তার সাথে সঙ্গতিপূর্ণ। দেখো এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু কি আসলো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, আর এটার ভ্যালু 10 টু দি পাওয়ার -7। এখানেও আর স্কয়ারের সাথে ব্যস্ত হতে, এখানেও আর স্কয়ারের সাথে ব্যস্ত হতে। ওইটার উপরে দুইটা রাশি, একটা i ইনটু dl আর এটা q1 q2, মোটামুটি অলমোস্ট সেম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বায়ো-সাভার্ট ল তো চুম্বক ক্ষেত্রের জন্য আর তড়িৎ ক্ষেত্রের জন্য হলো তোমার কুলম্বস ল, মোটামুটি সেম। এখন আমরা যেটা দেখো, এটা হলো আরো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার বায়ো-সাভার্ট ল এর প্রয়োগ। তিনটা প্রয়োগ তোমার আছে, তিনটা প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট। তো তিনটা প্রয়োগের মধ্যে অখনের প্রয়োগটা একটু লেন্থি, ঠিক আছে, কিন্তু এটা করানোর পরে তোমরা বুঝবা এটা খুবই ইম্পর্টেন্ট কেন। তো কোশ্চেনটা যেটা, এটা হলো বায়ো-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য তার থেকে যে কোনো দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ঠিক আছে, তোমরা এটা নোটসে পাওয়া যাবে, পিডিএফ এ পাওয়া যাবে নোটস, যে বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য তোমার চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তো সাপোজ ধরো আমরা এখানে একটা অসীম দৈর্ঘ্য, ঠিক আছে, এটা উপর অসীম নিচে অসীম, এ তারের মধ্যে যে কোনো একটা পার্ট আমি নিলাম AB। ঠিক আছে, আমরা স্থির তড়িতের মধ্যে গাউসের উপপাদ্যের মধ্যে আমরা পড়েছিলাম যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। তো সেইভাবে এখানে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। তো এখানে AB অসীম দৈর্ঘ্যের একটা পার্ট আমি ধরলাম, তার মধ্যে ও একটা বিন্দু। ঠিক আছে, ও থেকে ধরো এটা যেখানে তুমি বার করবা চুম্বক ক্ষেত্র, নাম দিলাম P। ও থেকে এটা নাম দিয়ে দাও R দূরে, P বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে লাগবে। এখন AP আর BP যোগ করে দাও, AP আর BP যোগ করে দাও। ঠিক আছে, AP আর BP যোগ করো। তো এটা দেখা গেছে যে x অক্ষর যদি আমরা এটা ধরি, এটা উপরের দিকে আর এটা নিচের দিকে, তাহলে তুমি একটা কাজ করো, নিচের যে অ্যাঙ্গেলটা এটা ধরো -θ1 আর উপরের যে অ্যাঙ্গেলটা এটা ধরো +θ। ঠিক আছে, আমরা x অক্ষের নিচের দিকটা নেগেটিভ y অক্ষ, উপরের দিকটা পজিটিভ y অক্ষ, তার লিগে উপরেরটা ধরলাম প্লাস, নিচেরটা ধরলাম মাইনাস। তো এটা এরকম ভাবে ক্যালকুলেশন করাটা
খুবই টাফ, ঠিক আছে। তো এটাকে সিম্পলিফাই করার জন্য আমি একটা পোর্শন নেব, শুধু উপরের পোর্শনটা, ঠিক আছে। ইন জেনারেল একটা অ্যাঙ্গেল নেব থিটা। এই থিটাটারে যদি আমরা ইন্টিগ্রাল করি -θ1 থেকে +θ2, তাহলে সম্পূর্ণ তারের লেগে আমরা চুম্বক ক্ষেত্র পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে এটার একটা পার্ট আমি এখানে এই জায়গাটার মধ্যে, এই হলো আমার আর, এই হলো আমার পি, এখান থেকে ধরো এটা হলো আমার ইন জেনারেল দূরত্ব যেটা, এটা আমার এ ধরলাম, এটা তুমি নাম দিয়ে দাও অন্য এটা কিছু, ও ধরো আগের মতো এটা বি ধরো, এটা ধরো তারের দৈর্ঘ্য এল, ও বি তারের দৈর্ঘ্য এল, এটা আর, আর এখান থেকে বিপি দূরত্ব ধরো তুমি ইউ ধরো, ইউ হলো তোমার √r² প্লাস l², ঠিক আছে, গেল। তো এটা হলো আমার কি 90 ডিগ্রি। এটা কি হইব, আমি যেটা কইলাম ইন জেনারেল থিটা দেবো, এই থিটাটার পরে আমি -θ1 থেকে +θ2 পর্যন্ত ইন্টিগ্রাল করে দেবো। এখন একটা কাজ করো, এটা ধরো আলফা, ত্রিভুজের বাইরের অ্যাঙ্গেলটাকে, আর ভিতরের অ্যাঙ্গেলটা ধরো বিটা, বাস। এখন দেখো এই জায়গার মধ্যে বায়ু সাভারের সূত্র কিভাবে আমরা প্রয়োগ করি। প্রথমে আমি সূত্রটা লিখি বুঝার লেগে। সূত্রটা কি আসলো, dv = μ0/4π I dl sin θ/r²। তো এখানে আগে করে নিব যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I, তো সেম ভাবে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I। আচ্ছা, I তো ঠিক আছে, dl ও বিন্দুর চারিদিকে একটা dl ক্ষুদ্র অংশ নিলাম। এখন ও বিন্দুর চারিদিকে না, সরি, এখানে বি বিন্দুর চারিদিকে dl একটা ক্ষুদ্র অংশ নিলাম। এখন এই dl ক্ষুদ্র অংশের লেগা তোমার পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য তুমি বার করবা। এখানে আমি বলেছি বি বিন্দুর চারিদিকে dl একটা ক্ষুদ্র অংশ নিলাম, এই dl ক্ষুদ্র অংশের জন্য তুমি পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বার করবা। আচ্ছা, তো এখানে db জায়গায় db μ0/4π I, তো এখানে আমাদের এখানে তো এই প্রবাহ I, তাহলে I dl ও dl সেম থাকবো sin। এখন এই dl টা পি বিন্দুর সাথে কত অ্যাঙ্গেল করলো, আলফা, থিটা না কিন্তু আলফা, তো এই ক্ষেত্রে হইব আলফা বাই r²। আর কি আসলো তোমার বি থেকে পি পর্যন্ত দূরত্ব কিন্তু এখন আর না, ওটা হলো উপরেরটা হলো ফর্মুলা না, এখন বি থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হলো ইউ, তাইলে এখানে লিখবো আমি ইউ। তার জন্য আগে আমি প্রথম ফর্মুলাটা লিখছিলাম, ঠিক আছে। তো μ0/4π I dl, বি মধ্যে যে dl ওইটার লেগা পি বিন্দুতে আমরা বার করুম, তার জন্য এখানে বি বিন্দুর থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব ইউ, আর বি বিন্দু থেকে তোমার বি বিন্দুটা, সরি, বিপি তারের সাথে যে অ্যাঙ্গেল গুলো এটা হলো আলফা, তার জন্য থিটা না হয়ে আলফা। এখন দেখো এখানে কিছু কাজ আমার করতে লাগবে। প্রথমে সাইন আলফাটা হলো বার করতে লাগবে। তো এখানে আমি নিচে করি যে কি দেখা যায়, দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে। আলফা প্লাস বিটা 180 ডিগ্রি, তাহলে তোমার আলফা ইকুয়ালস টু 180 মাইনাস বিটা। আলফা প্লাস বিটা 180 কেন, কারণ আলফা প্লাস বিটা যদি করি একটা সরল রেখা হয়, একটা সরল রেখা মানে 180। আচ্ছা, এখন এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে সরি 180 ডিগ্রি। 90 প্লাস থিটা প্লাস বিটা ইকুয়ালস টু 180। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। এখান থেকে থিটা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে বিটার ভ্যালুটা বসাও, -90 প্লাস থিটা। তো এখানে আসে 90 ডিগ্রি প্লাস থিটা। তো এটা হলো আলফা, আলফা বোথ সাইড সাইন নো, তো সাইন আলফা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট ইজ cos থিটা। এটা আমরা একটা বার করলাম সাইন আলফা। এখন আমরা বার করতে লাগবো ডিএল। তো এই ত্রিভুজ থেকে ডিএল বার করতে গেলে আমার বার করতে লাগবে tan থিটা, ঠিক আছে। তো আমি এখানে একটা tan থিটা করি এই ত্রিভুজ থেকে, tan থিটা ইকুয়ালস টু
এটা যদি থিটা হয় tan থিটা হইব লম্ব বাই ভূমি মানে l বাই r, তাহলে l ইকুয়ালস টু r tan থিটা। এখন ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট বোথ সাইড, ঠিক আছে, তাহলে l হয়ে যাবে dl r ধ্রুবক tan থিটা হয়ে যাবে তোমার sec স্কয়ার থিটা, tan থিটা ইন্টিগ্রাল আর এই ডিফারেন্সিয়েট sec স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে। dl আমরা পায়া গেলাম। এখন আমরা বার করতে লাগবো u। এখন u টা বার করতে গেলে তোমার এখানে করতে লাগবো cos থিটা, ঠিক আছে। তো cos থিটা বার করো, cos থিটা ইকুয়ালস টু তোমার কি আসে দেখো, cos থিটা ইকুয়ালস টু আসে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ r বাই u, r বাই u, তাহলে u ইকুয়ালস টু r বাই cos থিটা আর 1 বাই cos থিটা মানে sec থিটা কইতে পারো, তাহলে r sec থিটা হলো আমরা u। এখন এই ভ্যালুগুলা এটার মধ্যে বসাও, যা যা আমরা বার করলাম মানে sin আলফার ভ্যালু, dl এর ভ্যালু আর u এর ভ্যালু, এটা এখানে বসাও। তো μ0 বাই 4 পাই সেম থাকবো, μ0 বাই 4 পাই i সেম থাকবো, dl এর জায়গায় আমরা লিখুম r sec স্কয়ার থিটা d থিটা, sin আলফার জায়গায় লিখুম আমরা cos থিটা, নিচে u স্কয়ারের জায়গায় লিখুম r স্কয়ার sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ক্যান্সেল, একটা r ক্যান্সেল, তো থাকবো গিয়ে আমরা μ0 i বাই 4 পাই r আর cos থিটা d থিটা, এটা হলো আমরা dv, ঠিক আছে। এখন b ইকুয়ালস টু দেখো আস্তে আস্তে সিম্পলিফাইয়ের দিকে আমরা আয় করতেছি, db b শেষ, b ইকুয়ালস টু d যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয় ইন্টিগ্রাল, প্লাস যদি সাইড চেঞ্জ করে মাইনাস, ডিভাইড যদি সাইড চেঞ্জ করে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই সাইড চেঞ্জ করলে ডিভাইড, d সাইড চেঞ্জ করলে মানে ডেরিভেটিভ সাইড চেঞ্জ করলে ইন্টিগ্রাল, তাহলে ইন্টিগ্রাল μ0 i বাই 4 পাই r cos থিটা d থিটা, এবং ইন্টিগ্রালের লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত, -θ1 থেকে θ2 পর্যন্ত। কেন দেখো এখানে তো লিমিট আমরা অন্য কিছু নিতাম পারি, থিটাই কেন নিব, আমরা তো এখানে ইনফিনিটি টু ইনফিনিটিও নিতাম পারি, থিটাটা নেব কারণটা হইলো এখানে কিন্তু ডি থিটা মানে আমরা থিটার সাপেক্ষে দ্বারা ইন্টিগ্রাল করব, তো আমার লিমিটও থিটা নিতে লাগবো, এবং এখানে লিমিট থিটা কোথায় থেকে কোথা পর্যন্ত, -θ1 থেকে +θ2 পর্যন্ত, তো -θ1 +θ2, এখানে সব কনস্ট্যান্ট কারণ আমি থিটার সাপেক্ষে করব, থিটা বাদ দিয়ে সব কনস্ট্যান্ট, তো μ0 4 পাই r -θ1 +θ2 cos থিটা d থিটা, ঠিক আছে। cos থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয় সরি ইন্টিগ্রাল করলে হয় তোমার -sin থিটা, আর এখানে -θ1 থেকে +θ2, দেখো এতটুকু পর্যন্ত বুঝছো না। cos থিটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি সরি cos থিটাকে যদি ইন্টিগ্রাল করি তাহলে এটা মাইনাস না প্লাস sin থিটা, আর sin থিটাকে করলে মাইনাস cos থিটা। তো এখানে এখন আমরা লিমিট বসাবো, তো লিমিট বসাই μ0 i বাই 4 পাই r sin থিটার জায়গায় উপরেরটা θ2 মাইনাস sin থিটার জায়গায় -θ1, ঠিক আছে। থিটার জায়গায় আপার লিমিট ফর্মুলা মাইনাস, এবং থিটার জায়গায় লোয়ার লিমিট মানে -θ1, তো এখানে μ0 i বাই 4 পাই r sin এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে যা লিখে এটা প্লাস হয়ে যাবে, তো ফর্মুলাটা আমি লেখা দিই, ফর্মুলাটা হলো আমাদের sin -θ ইকুয়ালস টু sin θ, এটা একটা ফর্মুলা যেটা আমরা ইউজ করলাম। তো এখানে sin -θ sin θ মাইনাস মাইনাস প্লাস, তো আলটিমেটলি কি হলো μ0 i বাই 4 পাই r sin θ1 প্লাস sin θ2, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে একটা বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্রটা হলো তোমার আমি কি করছিলাম যে অসীম দৈর্ঘ্য যদি এদিকেও ইনফিনিটি
এদিকেও ইনফিনিটি হয়, ঠিক আছে। অসীম দৈর্ঘ্যের বেলায় কি হয়, এই অ্যাঙ্গেলগুলা তোমার 90 ডিগ্রি হয়ে যায়, কারণ একটা তার অনেক দূরে একবার অসীম, তো তুমি তার এখান থেকে তার কাছাকাছি বিন্দু থেকে অ্যাঙ্গেল নিবা, তাহলে কি হইব, এটা 90 খুব কাছাকাছি। তো আমরা θ1 আর θ2 যদি 90 ধরি, ঠিক আছে, যখন θ1 = θ2 = 90 ডিগ্রি, তখন চুম্বক ক্ষেত্র B = μ0 I/4πr sin θ1 আর θ2 দুটোই 1 হয়ে যাব, কারণ কি, কারণ sin 90 1, তাহলে 4πr আর এখানে করব 2, এটা দেখা গেলে 2, তো μ0 I/2π এটা হয়ে যাব অসীম দৈর্ঘ্যের পরিবাহী, ঠিক আছে। আর এমনি এটা ইন জেনারেল যে কোনো পরিবাহী লেখা চুম্বক ক্ষেত্র বার করার ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে প্রায়ই আসে, দেখানো বুঝানো, আশা করি ক্লিয়ার। এটা হলো অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়, ঠিক আছে। এরপর একটা ছোট্ট একটা ডেরিভেশন, এটা হলো বৃত্তাকার পরিবাহীর জন্য। এটার মতো এত ভয়ঙ্কর ডেরিভেশন না, এটা একটা ছোট্ট ডেরিভেশন। বৃত্তাকার পরিবাহীর জন্য তার কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা। কপি করে নেওয়া, যদি কপি না করে থাকো তাহলে তোমার একটু ভিডিওটা আগে স্ক্রিনশট দিয়ে লেখা দাও, পরে কপি করে নেওয়া, এখন বুঝা যাও, পরে খাতার মধ্যে কপি করে নেওয়া বা ভিডিও থেকে পরে আস্তে ধীরে কপি করে এখন বুঝানো ভালো। আর যদি ওয়েট করে তোমরা লেখা তাহলে ভিডিও বা লেকচারও অনেক লেন্দি হয়ে যাব, বোর ফিল করবো, পরে উঠে নিও আস্তে ধীরে, অসুবিধা নেই। তো এখন যেটা আমরা ডিসকাস করুন, এটা হলো কি বলে, অসীম বৃত্তাকার পরিবাহীর জন্য তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এটা তোমার আসার চান্স বেশি, কারণ এখন লেন্দি কোশ্চেন একটু কমই আসে, তো লেন্দি কোশ্চেন কম আসাতে এরকম ছোট ছোট কোশ্চেনগুলো ইম্পর্টেন্স আর অনেক গুণ বাইরে আছে। তো এখানে কোশ্চেনের মধ্যে কনফিউজ কিন্তু হবে না, কারণ বৃত্তাকার পরিবাহী একটা হলো তোমার কেন্দ্রের মধ্যে, আর একটা হলো তোমার অক্ষের উপর, ঠিক আছে, দুটোই ইম্পর্টেন্ট। একটা হলো কেন্দ্রবিন্দুতে তার চুম্বক ক্ষেত্র নির্ণয়। দেখো বৃত্তাকার পরিবাহী, এই হলো একটা বৃত্তাকার পরিবাহী, এটার ভিতর কারেন্ট এই রাস্তা দিয়ে যাইব, ঘুরাবাড়ি রাস্তা দিয়ে আই। এই বৃত্তাকার পরিবাহী কেন্দ্র ধরলাম আমি ও বিন্দুতে, এই যে বৃত্তাকার পরিবাহীর ভিতর দিয়ে যে কারেন্ট পাস হলো, তার জন্য তুমি চুম্বক ক্ষেত্রের মান বাই করবে। তো চুম্বক ক্ষেত্রের মান আমরা কিভাবে বার করব, বৃত্তাকার পরিবাহীর উপর যে কোনো একটা ক্ষুদ্র অংশ নিলাম আমরা ডিএল, ঠিক আছে। ডিএল ক্ষুদ্র অংশের জন্য তার এখানে যে চুম্বক ক্ষেত্র, এটার ভ্যালু কি হইব, ডিবি ইকুয়ালস, আগে ফর্মুলাটা লিখি, μ0/4π I dl sin θ/r², ঠিক আছে। তো এখানে অনেক কিছুই তোমার সেম, এই যে দূরত্বটা এটা আর আরই, তার জন্য এটা অনেকটাই হেল্প হয়ে গেল আমার, আগেরটা মতো ঝামেলা নেই। আর এই যে ডিএল আর এ আর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এই গেছে θ90, তাহলে আমরা μ0/4π I কারেন্ট সেম থাকবো, ডিএল দৈর্ঘ্য, এখানে ডিএল দৈর্ঘ্য sin 90/r², ঠিক আছে। তো μ0/4π I dl, তো sin 90 মানে 1/r², এটা হলো ডি। তো b ইকুয়ালস টু ইন্টিগ্রাল করতে পারো বা
সামেশনও দিতে পারো, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে তুমি তোমার খুশি মতো ইন্টিগ্রালও দিতে পারো, সামেশনও দিতে পারো। তো দো ইন্টিগ্রাল অসুবিধা নেই, মিউ জিরো বাই 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো মিউ জিরো বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টিগ্রাল ডিএল। ডিএল কে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে পাবো কি এল, আর এল মানে এই সবটার দৈর্ঘ্য, মানে সার্কেলটা বা বৃত্তটার পরিধি। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তার পরিধি হলো আমরা জানি 2 পাই, ঠিক আছে। তো ডিএল কে ইন্টিগ্রাল করার পরে আমরা যা পাবো এটা ডাইরেক্টলি যদি আমরা লিখি 4 পাই আর স্কয়ার 2 পাই, 4 পাই এটা কাটা, এখানে একটা 2, তাহলে মিউ জিরো আই বাই 2। এই হলো বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়, ঠিক আছে। এটা হলো মিউ জিরো আই বাই 2r, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা যায় বা আই তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে ওই পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো বায়ো সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে। তাহলে এটা হলো বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2r, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা ফর্মুলাটা লিখলাম, লেখার পরে কি কি দেখলাম, আয়তন তড়িৎ প্রবাহ মাত্রা এটা সেম, তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, ডিএল ক্ষুদ্র অংশের লিগে আমরা বার করব, এটাও ডিএল সেম, আর ডিএল ক্ষুদ্র অংশ থেকে ভিতরে কেন্দ্রবিন্দু আমরা ধরলাম আর, এটাও সেম, আর ডিএল ক্ষুদ্র অংশটা ও বিন্দুর সাথে কত ডিগ্রি কোণ করলো 90, এই জায়গায় হবে থিটা 90। তারপর সিম্পলিফাই করলাম আমরা sin 90 এর জায়গায় 1, আর ইন্টিগ্রালটা কার উপর হইব ডিএল কে, কারণ ডি এর সাথে এল, তো ডিএল ইন্টিগ্রাল করলে আসে এল, ঠিক আছে। আমরা ইন্টিগ্রাল ডিএল, তো জেনারেলি ইন্টিগ্রাল আর ডি ইনভার্স একটা একটা ক্যান্সেল করতে পারো, তো থাকবো এল, আর এল মানে তার পরিধি, আর পরিধি মানে তোমার হলো 2 পাই আর। তো এই ক্ষেত্রে আমরা দিলাম 2 পাই আর, দিলে কাটাকাটি গিয়া মিউ জিরো আই বাই 2r, ঠিক আছে। এই হলো তার বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে। এখন যেটা, এটা হলো বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর, এটা একটু ভালো করে দেখবা। আর এখানে আরেকটা বিশেষ ক্ষেত্র কইতে পারো, যে আগে যেমন বিশেষ ক্ষেত্র লিখলাম, তো এই বৃত্তাকার পরিবাহী যদি একটা না হয় এরকম যদি পেঁচানো থাকে, ঠিক আছে, মানে তার পাক সংখ্যা যদি n থাকে, তাহলে সিম্পলি তুমি n দিয়া মাল্টিপ্লাই করে দিবে, তাহলে b ইকুয়ালস টু মিউ জিরো ni বাই 2r। যদি তার পাক সংখ্যা n হয়, মানে আমরা প্যাচে না থাকে n টাইমস, তাহলে এটারে n দিয়া মাল্টিপ্লাই করে দিলাম। তারপর যেটা, এটা হলো বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। বৃত্তাকার পরিবাহী অক্ষের উপর কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। দেখো, অক্ষের উপর কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। তো অক্ষ জিনিসটা কি আগে বুঝতে লাগবো। এটা যদি বৃত্ত হয়, বৃত্তর কেন্দ্র তো এখন দেখলাম তার সেন্টার যেটা, আর অক্ষ হইলো যদি এটা আমরা যদি বৃত্ত ধরি, ঠিক আছে, এটা যদি আমরা বৃত্ত ধরি, তার কেন্দ্রগামী সরলরেখা যেটা, এটা হলো তার অক্ষ, ঠিক আছে। এখানে যদি বৃত্ত হয়, তার কেন্দ্রগামী যে সরলরেখা এটা হলো তার অক্ষ, বুঝা গেছে। তো এখন কোশ্চেনটা হলো তার কেন্দ্রগামী সরলরেখার উপর কোন বিন্দুতে তুমি বার করবা চুম্বক ক্ষেত্র। এটা সম্পূর্ণ বৃত্ত তুমি লিখতে পারতো না, কারণ আগে বৃত্তটা এরকম আসলো, এখন বৃত্তটা এরকম, ঠিক আছে, মানে এটা চুরিটা তুমি এরকম ভাবে ধরছো, বোর্ডের সাথে লম্ব ভাবে আছে চুরিটা, তাহলে তোমার বৃত্তটা এরকম ভাবে ড্র করতে লাগবে। তো এখানে কেন্দ্র ধরলাম আগের মতনই ও, ওর থেকে একটা সরলরেখা আমি আঁকলাম যেটা হলো তার অক্ষ। উপরে একটা বিন্দু নিলাম এ,
নিচে একটা বিন্দু নিলাম বি। এখন অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু ধরলাম, ধরো পি। এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমার নির্ণয় করতে লাগবো, যখন তার মধ্য দিয়া আই তড়িৎ প্রবাহিত হইব। তাহলে প্রথমে আমি উপরের একটা বিন্দু এ পি আর নিচের একটা বিন্দু বি পি যুক্ত করি। এ আর পি এর জন্য চুম্বক ক্ষেত্র বার করুন। আচ্ছা, আপাতত এ আর বি এর জন্য চুম্বক ক্ষেত্র আমরা বার করি। তো এখানে এ ও আর বি ও হলো বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে। ওপি দূরত্ব হলো আমার এক্স আর এপি হলো ইউ। এখানে একটা লম্ব টানলাম। এপির জন্য চুম্বক ক্ষেত্র থাকবে তোমার এদিকে, বিপির জন্য চুম্বক ক্ষেত্র থাকবে তোমার এদিকে, ঠিক আছে। তারা ধরো পরস্পরের সাথে থিটা কোণ করে, এটা থিটা, এটা থিটা, এটা থিটা, ঠিক আছে। এখন এর চুম্বক ক্ষেত্র ধরো তার লিগে এখানে ডিবি, এখানে ডিবি, তারা সেম চুম্বক ক্ষেত্রই উৎপন্ন করবে। তো ডিবি এর থিটা বরাবর উপাংশ ডিবি cos থিটা আর তার লম্ব দিকে ডিবি sin থিটা। সেম ভাবে থিটা বরাবর উপাংশ ডিবি cos থিটা, তার লম্ব দিকে ডিবি sin থিটা, ঠিক আছে। ডিবি cos থিটা আর ডিবি sin থিটা বুঝা গেছে। এটা আমার ক্লাস 11 এর নলেজ। যেদিকে থিটা থাকে, এটা যদি থিটা হয় তো থিটা বরাবর আসে, ধরুন এটা একটা ভেক্টর পি, তাহলে থিটা বরাবর বা x অক্ষ বরাবর আসবো পি cos থিটা আর এদিকে আসে পি sin থিটা, মানে তার লম্ব দিকে আসে sin থিটা। এখন দেখা যায় কি বিপরীত দুইটা বিন্দু এ আর বি এর জন্য cos থিটা গুলি ডিবি cos থিটা ক্যান্সেল, sin থিটা গুলি প্লাস হয়। সেম ভাবে এখানে যখন আমরা একটা বিন্দু নিব, এখানে নেব cos ক্যান্সেল sin প্লাস, এখানে অপোজিট দিকে যখন নেব cos ক্যান্সেল sin প্লাস, cos ক্যান্সেল sin প্লাস। তো সবগুলোরই পুরোটা চুরির জন্য cos থিটা গুলি একটার একটারে ক্যান্সেল করে দেব, থাকবো গিয়ে শুধু sin থিটা। মানে আমরা ইন্টিগ্রাল তো করব কিন্তু সম্পূর্ণটার ইন্টিগ্রাল করতাম না, কারণ cos থিটা গুলি ক্যান্সেল করে দেব। তার যেই উল্লম্ব উপাংশগুলো আছে এগুলো ক্যান্সেল করে দেব, তো থাকবো গিয়ে বাকি sin থিটা। তো sin থিটা গুলি আমরা ইন্টিগ্রাল করব। বাস, এখন দেখো আসি আমরা ডিরাইভেশনে। এই হলো আমরা আপাতত ফিগার। প্রথমে আগের মতো আমরা সুবিধার লিগা ফর্মুলা লিখি, ডিবি ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন আমরা ফিগার থেকে লিখি ডিবি মিউ 0/4 পাই ধ্রুবক, আই হলো তড়িৎ প্রবাহমাত্রা। এখানে আমরা ডিএল একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, তো ডিএল তোমার সেম থাকবো। সাইন এটা হয়ে যাবে 90 ডিগ্রি আর এটা হয়ে যাবে আমার ইউ, কারণ এই যে অ্যাঙ্গেলটা এটা তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। তোমার এই যে বলয়টা যদি খুব ছোট হয়, দূরত্ব যদি বড় হয়, তাহলে এটা 90 ডিগ্রি বা স্পর্শক, ঠিক আছে, বৃত্তের স্পর্শক ব্যাসার্ধকে লম্বভাবে ক্রস করে। তো এটা 90 ডিগ্রি আর এর থেকে পি পর্যন্ত দূরত্ব ইউ। তো sin 91 একটা সুবিধা আমরা পাই গেলাম, মিউ 0/4 পাই আই ডিএল বাই ইউ স্কয়ার, ঠিক আছে। এখন টোটাল যে চুম্বক ক্ষেত্র বি, এটা হলো তোমার সামেশন ডিবি sin থিটা, ঠিক আছে। সামেশন ডিবি sin থিটা, এটা হলো আমরা টোটাল যে চুম্বক ক্ষেত্র এটা, কারণ cos থিটা তো ক্যান্সেল। তো ডিবি এর জায়গায় ডিবির ভ্যালু বসাও। এখন এই সিম্বলটা সামেশন, এটাকে বলা হয় সামেশন। সামেশন আর ইন্টিগ্রাল সেম, ঠিক আছে। এটার মধ্যে একটু তফাৎ, এটা আমি লাস্টে তোমাকে বুঝাই দেবো যে সামেশন কোন সময় ইউজ করা হয় আর ইন্টিগ্রাল কখন ইউজ করা হয়। তো দেখো, আর বাকি কাজ সেমই, ঠিক আছে। ডিবির জায়গায় ডিবির ভ্যালু বসাও, মিউ 0/4 পাই আই ডিএল বাই ইউ স্কয়ার। এখন sin থিটা, এই যে উপরের ত্রিভুজটা, এখান থেকে sin থিটা করো। sin থিটা যদি আমরা করি তো কি আসে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতিভুজ। এটা যদি থিটা হয়, থিটার উল্টা দিকে থাকে সবসময় লম্ব, তাহলে r বাই ইউ, এখানে হলো r বাই ইউ। তাহলে মিউ 0
আই আর বাই 4 পাই ইউ কিউব সামেশন ডিএল। আগের মতোই যদি আমরা ডিএল কে ইন্টিগ্রাল বা সামেশন করি তাহলে আমরা পাবো এল, আর এল মানে তার সম্পূর্ণটা দৈর্ঘ্য, আর সম্পূর্ণটা দৈর্ঘ্য মানে 2 পাই আর তার পরিধি। ঠিক আছে, 4 পাই 2 পাই কাটলে এখানে 2 আর মাল্টিপ্লাই করলে আর স্কয়ার মিউ 0 আই বাই আর স্কয়ার বাই 2 ইউ কিউব। ঠিক আছে, এখন ইউ কে আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো এখানে আমরা লিখতে পারি যে মিউ 0 আই বাই 2 আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2। ঠিক আছে, 3/2 টা কিভাবে এলো? এখানে তো ইউ কিউব, এখানে ইউর ভ্যালু এরকম। তো দেখো রুট এক্স তার যদি আমরা কিউব করি তাহলে রুট এক্স মানে কি পাওয়ার হাফ ইন্টু 3, তাহলে কি আসে এক্স টু দ্য পাওয়ার 3/2 এরকম আসে। সেম ভাবে যদি এটা বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা যদি এক না হইয়া n হয় তাহলে কি আসে? এটাকে n দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে কি আসবে তোমার b ইকুয়ালস টু মিউ 0 n i বাই 2 r স্কয়ার বাই r স্কয়ার প্লাস x স্কয়ার 3/2। যদি বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা যদি n হয় তাহলে এটা লাস্টে n দিয়ে মাল্টিপ্লাই করে দেব। বুঝা গেছে? তো এখানে কয়েকটা জিনিস একটু সমস্যা হইব। প্রথম কথা হলো এটার দিক, যে এটা আমি এদিকে কিভাবে বুঝলাম। ঠিক আছে, দেখো তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হইব তো এদিকে কারেন্ট যাইব, এদিকে কারেন্ট আইব। তো যাওয়ার সময় তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। ঠিক আছে, তো তার যাওয়ার সময় ডাইরেকশন থাকবে এদিকে, যাওয়ার সময় তার জন্য এর লিগা চুম্বক ক্ষেত্রের দিক এদিকে, এটা তো ঘুরা মানে নিচের দিকে নামতেছে, তো এটার লিগা নিচের দিকে থাকবে, মানে এই দিকটা থাকবে তার চুম্বক ক্ষেত্র এবং তার চারিদিকে থাকবে। তাই আমি ধরলাম যে এটা তার সাথে থিটা গুণ করে, এটা থিটা গুণ করে। এখন তোমার যে এ অ্যাঙ্গেল থিটা, এ অ্যাঙ্গেল থিটা কিভাবে? ঠিক আছে, তো কিভাবে দেখো আমি এটাও বুঝাই দিই। এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বাহু আর এ বাহু সেম। এটা সাধারণ বাহু, এটা তার ব্যাসার্ধ। তাহলে কি হয়? এই দুইটা ত্রিভুজ হলো সর্বসম ত্রিভুজ। এটা ক্লাস 10 এ আমরা উপপাদ্য আসলো সর্বসম ত্রিভুজ, যা আছে সব সমান। এটা থিটা হইলে এটাও থিটা। ঠিক আছে, গেল এটা প্লাস এটা থিটা হইলে এটা থিটা কিভাবে হইব? দেখো এটা হলো আমাদের 90 ডিগ্রি, সবকিছু আমি ডিটেইলসে বুঝিয়ে দিই। এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এটারে যদি থিটা ডিগ্রি পিছাও তার সাথে যদি লম্ব অঙ্কন করো এটাও কি হইব? 90 ডিগ্রি হইব। বুঝা গেছে? কারণ আমি আগেই বলছি তারের সাথে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র, একটা তার যদি কারেন্ট যায় তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মানে এর সাথে লম্বভাবে। এর যদি 90 ডিগ্রি, এর যদি এরকম ভাবে থিটা ডিগ্রি গুণ তার সাথে যদি লম্বটা আসে এটা তো থিটা ডিগ্রি এরকম ঘুরবো, তার লেগা এটা থিটা হইলে এটা থিটা, এটা থিটা হইলে এটা থিটা। এখন থিটা বরাবর আসে cos, তো cos দিলাম, আর তার সাথে লম্বভাবে আসে sin, এদিকে আমরা sin দিলাম। আরেকটা জিনিস যেটা মিসিং এটা হলো আমরা ইন্টিগ্রাল কখন ইউজ করি আর সামেশন, এটাকে বলা হয় সামেশন, S U M M A T I O N, সামেশন। ঠিক আছে, তো সামেশন ইংলিশে করা হয়, সামেশন ইউজ করা হয় তোমার যখন এটা ডিসক্রিট থাকে, ডিসক্রিট। আর ইন্টিগ্রাল ইউজ করা হয় যখন কন্টিনিউয়াস। ঠিক আছে, বাংলা টার্মটা থেকে আমার জানা নাই। ডিসক্রিটের সময় ইউজ করা হয় সামেশন, আর কন্টিনিউয়াসের সময় ইউজ করা হয় ইন্টিগ্রাল। তার মানেটা কি দেখো, যেমন ধরো এক বস্তার ডাল। ঠিক আছে, এক বস্তার ডাল, ডালের দানাগুলি কিন্তু আলাদা। ঠিক আছে, এগুলো তুমি গণতে পারবে, এগুলো আলাদা। তো এই ক্ষেত্রে ইউজ করা হবে তোমার সামেশন। ঠিক আছে, আর এক গ্লাস জল, এক গামলা জল, এগুলো কিন্তু জল কিন্তু আলাদা না, এদিক একসাথে। এই ক্ষেত্রে ইউজ করা হবে ইন্টিগ্রাল। ঠিক আছে, সেম ভাবে আমি দুইটা জিনিস তোমাকে আঁকবি। ধরো একটা সাইন ওয়েভ আঁকলাম, এই হলো একটা সাইন ওয়েভ, এটা হলো তোমার কন্টিনিউয়াস, আর ডট 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 এটা
এটা হলো তোমার ডিসক্রিট, তারা কিন্তু একটু পরে পরে গ্যাপ আছে, এগুলা আলাদা, এগুলা তোমার কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস আর এটা আলাদা, ডট 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 আলাদা। বুঝা গেল? কন্টিনিউয়াসের সময় ইউজ করা হয় ইন্টিগ্রাল, ডিসক্রিটের সময় ইউজ করা হয় সামেশন। বুঝা গেছে? এই হলো আমাদের কি বলা হয় একে, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তারপর আমরা আরেকটা লতে যাবো, বায়োসাভার্ট বা ল্যাপ্লাসের ল। এতটুকু পর্যন্তই, তিনটা ডেরিভেশন আমি আগে আজকে মোটামুটি 5টা কোয়েশ্চেন 3 মার্কে করাবো। আরেকটা যেটা, এটা হলো আমাদের অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য বা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, এবং তার থেকে সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয়। ঠিক আছে? সলিনয়েডের অভ্যন্তরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়, এটা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে। প্রথমে আগে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা দেখি, বুঝি, এরপরে আমরা কি করব, তার জন্য সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব। তার আগে সলিনয়েড কি এটাও আমি বুঝাই নেব, চাপ নিব। তো দেখো, অ্যাম্পিয়ার পরিক্রমণ উপপাদ্য আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্সের গস ল, ঠিক আছে, গস থিওরেম যেটা আমরা পড়ছিলাম ওইটার সাথে অনেক সিমিলার। গস থিওরেম কি আসলো, একটা বদ্ধ তলের ভিতর যে আধান থাকবো, সেই আধানের জন্য বদ্ধ তলের বাইরে যে ফ্লাক্স বার হইব, এটা হলো কিউ বাই এপসিলন জিরো। এটা হলো গস থিওরেম, গসের সেই কথা স্টেটমেন্ট বা মন্তব্য তোমার করছে। এখন অ্যাম্পিয়ার্সের সূত্র হলো গস থিওরির চুম্বক ক্ষেত্রের জন্য। তো তারের মধ্য দিয়ে যদি, আচ্ছা, ফাই ইকুয়ালস টু কি আসলো আবার, ই ডট ডিএস, ঠিক আছে, ইকুয়ালস টু কিউ বাই এপসিলন জিরো। বুঝা গেছে? ডিটা ওই এগুলো আবার ইন্টিগ্রাল হইব, এটা ডট 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 পরে। এখন অ্যাম্পিয়ার কি কইছে, তারের ভিতর দিয়ে যদি কারেন্ট পাস হয়, তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্রটাকে যদি আমরা পথ সমাকলন করি, মানে ইন্টিগ্রাল, হোল ইন্টিগ্রাল, বৃত্ত দীর্ঘ একটা ইন্টিগ্রালের উপর হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএল, ঠিক আছে, ইকুয়ালস টু মিউ জিরো আই। দেখ এখানে ই ডট ডিএস, কারণ এখানে তল, গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে একটা বদ্ধ তল লাগে, তার জন্য ডিএস। আর এম্পিয়ারের সূত্র প্রয়োগ করতে গেলে একটা বদ্ধ পথ লাগে, তার জন্য ডিএল। এখানে বি হলো চুম্বক ক্ষেত্র, এখানে ই হলো তড়িৎ ক্ষেত্র, এখানে মিউ জিরো হলো একটা ধ্রুবক, এখানে 1/ε0 হলো একটা ধ্রুবক, এখানে আই হলো তোমার তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে কিউ হলো গিয়া আধান। ঠিক আছে? তো এম্পিয়ারের গসের উপপাদ্যটা আমি আগে বুঝিয়ে দিয়েছি, তো এটার দরকার নেই, এটা ওইখান থেকে দেখে নিবা ভিডিও থেকে। আর এম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা হলো কোন তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, ওই তারের চারিদিকে যদি আমরা একটা বদ্ধ পথ কল্পনা করি, এবং ওই বদ্ধ পথ বরাবর যদি আমরা চুম্বক ক্ষেত্রকে পথ সমাকলন করি, তাহলে তার মান যেটা, চুম্বক ক্ষেত্রকে পথ সমাকলন করলে যে মানটা আমরা পাবো, ওইটা হলো মিউ জিরো ইন্টু আই, মানে ওই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাইব তার মিউ জিরো টাইমস বেশি। এটা হলো চুম্বক ক্ষেত্রের যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা মানে মিউ জিরো গুণফলের সমান। ঠিক আছে? এই হলো এম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য। এখন এম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে আমরা সলিনয়েডটা কি, সলিনয়েড হলো, আমরা নিচের ক্লাসে ক্লাস 10-এ পড়ছি, একটা চুং নিবা, বাঁশের চুং নিতে পারো, প্লাস্টিকের চুং নিতে পারো, আয়রনের চুং নিতে পারো, একটা চুং নিয়ে তার চারিদিকে তোমার তার পেঁচাইবা। ঠিক আছে? চুং নিয়ে তার চারিদিকে তার পেঁচাইবা, ওই পেঁচানোর পরে চুংটারে বার করে নিবা। বার করে নিলে আমরা কি পাবো, একটা স্প্রিং শেপের মতো একটা তোমার কুণ্ডলী পাবো, এটাকেই বলা হয় সলিনয়েড, যেটা তোমার দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। কারণ কি, এটাও কোশ্চেন আসতে পারে যে সলিনয়েড কেন দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে।
কারণটা হলো সলিনয়েডের যে বলরেখা আর দণ্ড চুম্বকের জন্য যে বলরেখা দুইটা অ্যাজ ইট ইজ সেম। তার জন্য সলিনয়েড বা তড়িৎবাহী সলিনয়েড দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। এখন দণ্ড চুম্বকের ন্যায় যে আচরণ করে তার মানে তার মধ্যে চুম্বক ক্ষেত্র আছে। এই চুম্বক ক্ষেত্রের মানটা এখন আমরা বার করব, ঠিক আছে? তো দেখো আমি একটা সলিনয়েড এখানে ধরলাম, এই হলো আমরা একটা সলিনয়েড যার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এল, ঠিক আছে? সলিনয়েডের ভিতর দেওয়া তড়িৎ প্রবাহ মাত্রা আই, সলিনয়েডের দৈর্ঘ্য এল। এখন সলিনয়েডের আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করুন। প্রয়োগ করতে গেলে আমাদের একটা বদ্ধ পথ চাই। গাউসের উপপাদ্য যেমন আমরা বদ্ধ পথ হিসাবে অনেক সময় কি ধরলাম, বৃত্ত, গোলক ধরলাম, অনেক সময় আমরা চুং ধরলাম। তো এখানে আমরা একটা আয়তাকার লুপ ধরুন, এই লুপ, আয়তাকার লুপ এ বি সি ডি, ঠিক আছে? তাহলে আমরা একটা বদ্ধ পথ আমরা এখানে পাই গেলাম, এ বি সি ডি একটা বদ্ধ পথ। এখন অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে আমরা এটাকে পথ সমাকলন করুন, হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএম ইকুয়ালস টু, পুরাটা যদি পথ সমাকলন করি এটা আমরা ভাগ ভাগ করে লিখতে পারি, ইন্টিগ্রাল এ টু বি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রাল বি টু সি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রাল সি টু ডি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রাল ডি টু এ বি ডট ডিএল, ঠিক আছে? এটাকে আমরা পার্ট পার্ট করে লিখলাম, এর থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এখন দেখো এই পার্টের মধ্যে এর থেকে বি, ইন্টিগ্রাল এ টু বি বি ডট ডিএল, এর থেকে বি যখন আমরা বার করব, ঠিক আছে? এর থেকে বি যখন আমরা বার করব তখন কি হইব দেখো, দেখো এর থেকে বি যখন আমরা বার করব তখন তোমার সরি জেরক্সটা পড়ে গেছে। তো এখানে এর থেকে বিতে যখন আমরা বার করব তো সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র থাকে এদিকে, ঠিক আছে? আচ্ছা, সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্রটা আমি একটু আইটা, ধরো এই হলো গিয়া সলিনয়েড একটা, তার জন্য চুম্বক ক্ষেত্র থাকে এরকম, বুঝা গেছে? এরকম থাকে চুম্বক ক্ষেত্র, বুঝা গেছে? তো সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র থাকে তার অক্ষের সমান্তর, বুঝা গেছে? সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র থাকে তার অক্ষের সমান্তর, তার মানে চুম্বক ক্ষেত্রের দিক থাকবো এরকম। তো বি এদিকে চুম্বক ক্ষেত্রের দিক আর ডিএল এদিকে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখন ডট প্রোডাক্ট করলে আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। তো এখানে আসবো এর থেকে বি বি ডিএল cos 90, কারণ ডিএল এদিকে আর চুম্বক ক্ষেত্র এদিকে, আর cos 90 মানে 0, তাহলে এটা টোটালটা 0। দেন আবার বি থেকে সি বি ডট ডিএল যখন করুন, বি থেকে সি এটা তো টোটালি চুম্বক ক্ষেত্রের বাইরে, চুম্বক ক্ষেত্র হলো এই জায়গা, আর বি থেকে সি হলো এদিকে, টোটালি চুম্বক ক্ষেত্রের বাইরে, মানে এই ইন দিস কেস তোমার বি এর মান 0। তো বি 0 হওয়াতে এটা ডাইরেক্ট 0। দেন আবার আমরা যদি ইন্টিগ্রাল করি সি থেকে ডি বি ডট ডিএল ইকুয়ালস টু, এখন দৈর্ঘ্য এদিকে চুম্বক ক্ষেত্র এদিকে, আবার মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সি থেকে ডি বি ডিএল cos 90, এটা আবার তোমার 0, ঠিক আছে? তো তিনটাই 0, বাকি থাকে গিয়ে কি, বাকি থাকে আমার ইন্টিগ্রাল বি ডট ডিএল ডি থেকে এ। এটা যখন করুন তখন ডি থেকে এ দৈর্ঘ্য এদিকে, চুম্বক ক্ষেত্র এদিকে, তখন তার মাঝখানে অ্যাঙ্গেল যেটা এটা হয়ে যাবে তোমার ডি টু, সরি ফুল লিখছি, ডি টু এ, ডি টু এ,
এ ডি বি ডিএল cos 0 ডিগ্রি cos 0 মানে 1, তাহলে ইন্টিগ্রাল বি ডিএল ডিএল ইন্টিগ্রাল করলে আসে এল এল মানে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব, আর এই দূরত্বটা কি আমার ক্যাপিটাল এল। তাহলে আমরা ইন্টিগ্রাল করার পরে ডাইরেক্ট লিখতে পারি বি এল। ঠিক আছে, তাহলে আমার এখানে দাঁড়াইতেছে এটা 0, এটা 0, এটা 0, আর এটা হলো বিএল। ঠিক আছে, এখন দেখো যদি সলিনয়েডের পাক সংখ্যা n হয় তাহলে এখানে বিএল না হয়ে কি হইব বিএনএল। কেন? কারণ সলিনয়েডের দৈর্ঘ্য যে তারের দৈর্ঘ্যটা এটা কিন্তু এল না, এটা n টাইমস এরকম ভাবে পেঁচানো আছে, তাহলে এটা হলো বিএনএল। তাহলে এখানে আমি বিএনএল লিখি বিএনএল। তাহলে এটা হলো আমার হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএল। এটা কার সমান? মিউ 0 সরি এখানে n হতো না, ভুল করছি একটা, এটা ঠিকই আছে বিএল, এটা ঠিকই আছে বিএল, nটা ভুল কইছি এখানে n। আচ্ছা, তো এটা কার সমান? মিউ 0 আই, এখানে n হইব মিউ 0 আই, যেটা মিউ 0 n আই হইব এখানে, কারণ সলিনয়েডের পাক সংখ্যা n। আমরা বৃত্তাকার পরিবাহী যখন বার করছিলাম, বৃত্তাকার পরিবাহীর জন্য যে চুম্বক ক্ষেত্র আমরা বার করছিলাম, ওইটার ভিতরে যদি পাক সংখ্যা n থাকতো আমরা চুম্বক ক্ষেত্রটা n দিয়ে মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, তো এখানে আমরা মিউ 0 n আই করব, তাহলে এটা হইব মিউ 0 n আই। এখানে মিউ 0 n আই ইকুয়ালস টু বিএল, তাহলে বি ইকুয়ালস টু মিউ 0 n বাই এল আই। n বাই এল হইলো আমার, n হইলো মোট পাক সংখ্যা, মোট সলিনয়েডের পাক সংখ্যা, আর l হইলো সলিনয়েডের দৈর্ঘ্য। তার মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। দেখো l দৈর্ঘ্যে যদি পাক সংখ্যা হয় n, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হইব n বাই l, আর এটাকে আমি স্মল n ধরে রাখি, তাহলে মিউ 0 n আই। এটা হলো b ইকুয়ালস টু মিউ 0 n হয়, যেটা হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ঠিক আছে, এখানে n হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, আর এটা হলো সলিনয়েডের জন্য সলিনয়েডের অভ্যন্তরে কোন বিন্দুতে তোমার চুম্বক ক্ষেত্রের মান b ইকুয়ালস টু মিউ 0 n। বুঝা গেছে? যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবা, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আশা করি ডাউট থাকার কথা না, একদম ভেঙ্গা বেসিক থেকে বুঝাইছি। তবুও যদি কোনো অসুবিধা হয় আমার অবশ্যই হোয়াটসঅ্যাপে করবা। অনেকটি কোয়েশ্চেন বুঝাইছি, মোটামুটি 5-6টা কোয়েশ্চেন, তারপর বেসিক কিছু জিনিস আলোচনা করলাম। এগুলা পড়তে থাকো, রিভাইজ করতে থাকো। আবার দেখা হইব নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।